পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান, উত্তর কোরিয়া। এবার ভয়ে থরকম্প শুরু কঠোরপন্থী দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ পশ্চিমা ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহ ড্রোন হামলায় বেজন্মা 2 শগুনের বাচ্চা ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এবং আরো জানিয়ে দিব পূর্ব ভূমধ্যসাগর শত্রুমুক্ত করা ইরানের মূল মিশন। এবং জানিয়ে দিব এবার পরমাণু অস্ত্রের মহড়া চালাবে পুতিন। এদিকে ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব ইহুদিবাদ বিরোধিতা শুধুই ইহুদিদের জন্য নয়, সবার জন্যই সমস্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান ও উত্তর কোরিয়া। চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিয়ংইয়ং উভয়ই যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয়, এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের ওপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। সেউলে ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সুং কিউং জানান, উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটি সুযোগও পাওয়া গেছে বলে মনে করছে পিয়ংইয়ং। দুই দেশের ওপরেই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এর আগে 2019 সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ংইয়ং। এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশেই মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংস্টন জানান, তেহরান ও পিয়ংইয়ং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। এদের মধ্যে একটি ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং অপরটি এক নেতাভিত্তিক কমিউনিস্ট দেশ হলেও দুই জায়গাতেই কর্তৃত্ববাদী শাসন রয়েছে। দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী। বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া বর্তমানে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে। অধ্যাপক পিংস্টন মনে করেন ইরান ও কোরিয়া আরো কাছাকাছি আসবে, তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিক সাহায্য দেবে। তিনি জানান, অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে। অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য ইরানকে দিতে পারে, তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে। এছাড়া দুই দেশই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী। এর বাহিরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটা খুব জরুরি। ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে। আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত 2 বেজন্মা ইসরায়েলি সেনা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 2 জন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলার কাছে একটি সেনা চৌকিতে এ হামলা হয়। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিস্ফোরক ভর্তি ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত আনে এবং তাতে সেনা সদস্যরা নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মাস্টার সার্জেন্ট ড্যান কেমকাগি এবং মাস্টার সার্জেন্ট নেহমান নাতাল হার্ডস। তারা দুজনই 551 ব্রিগেডের 6551 ব্যাটালিয়নে নিয়োজিত ছিলেন। হামলায় এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
পূর্ব ভূমধ্যসাগর শত্রুমুক্ত করা ইরানের মূল মিশন। পূর্ব ভূমধ্যসাগরের শত্রুর সাথে লড়াই করা এবং যুদ্ধের ফ্রন্ট প্রসারিত করা কুদস ফোর্সের প্রধান মিশন বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর আনাদুলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় নিহত আইআরজিসি কমান্ডারদের স্মরণে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে মঙ্গলবার জেনারেল হোসেইন সালামি এজন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তারা মুসলিম বিশ্বকে টার্গেট করছে এবং মুসলিমদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে, তাদের সাংস্কৃতিক পরিচয় কেড়ে নিয়েছে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে। তিনি আরো বলেছেন, এরকম শত্রু অর্থাৎ মার্কিন যদি একটি মুসলিম রাষ্ট্রে অনুপ্রবেশ করে তবে তারা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সাথেও তাল মিলিয়ে চলতে থাকবে। এজন্য তাদের আগ্রাসন ও আধিপত্যকে এগিয়ে নেওয়ার এই পথটি অবশ্যই রুদ্ধ করতে হবে। ইরান 1 এপ্রিল কনসুলেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলকে দায়ী করে এ হামলায় 7 জন আইআরজিসি কর্মকর্তা নিহত হয়। এ প্রেক্ষিতে 13 এপ্রিল ইসরায়েলে প্রথম সরাসরি আক্রমণ শুরু করে ইরান। শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এ আক্রমণ চালায়, সূত্র মিডল ইস্ট মনিটর। এবার পরমাণু অস্ত্রের মহড়া চালাবে পুতিন। সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলার 27 মাসের মাথায় এই নির্দেশ দিলেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ মেনে আপৎকালীন পরিস্থিতির মোকাবেলায় অকৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া চালানো হচ্ছে। খবর দা মস্কো টাইমসের। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সীমান্তে মোতায়েন স্থল বিমান এবং নৌসেনাকে পরমাণু যুদ্ধের মহড়ার নির্দেশ দিয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের 3য় বর্ষপূর্তির আগে পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণে পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এর 3 মাসের মধ্যে পরমাণু যুদ্ধের মহড়ার নির্দেশ দিলেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন এবং কিয়েভের অন্য পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে। এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে। ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া। ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর জবাবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনে যদি সেনা পাঠায় ফ্রান্স তাহলে সেখানে তাদের টার্গেট করা হবে। ফেব্রুয়ারিতে ম্যাক্রোর মন্তব্য ঘিরে মূলত বিতর্ক শুরু হয়। তখন তিনি বলেন, ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে যদি রাশিয়া জয় পায় তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যতে নেমে আসবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে। প্যারিসের প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি। মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছেন যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে। এদিকে টানা 5বার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরো 6 বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যে কোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি, সূত্র রয়টার্স। ইহুদিবাদ বিরোধিতা শুধুই ইহুদিদের জন্য নয়, সবার জন্যই সমস্যা। প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদি বিরোধী ভয়াবহ উত্থান বলে বর্ণনা করেছেন, সেই প্রসঙ্গটি তুলে ধরেন যেখানে তিনি তার ভাবগম্ভীর ভাষণে দুটি নিষ্ঠুর ঘটনাকে একসঙ্গে উত্থাপন করেন। হলোকস্টের বার্ষিক স্মৃতিত্বপূর্ণ এবং গাজায় সংঘাতের 7ম মাসে প্রবেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, বিশ্বে এই ঘৃণা বহু মানুষের অন্তরের গভীরে গ্রথিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল
ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পাওয়া কয়েকজন বয়োবৃদ্ধ লোকের সামনে ভাষণ দিচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি পরিকল্পিতভাবে 60 লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়। তার মন্তব্যে বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন, যেখানে 7 অক্টোবর 1200 বেসামরিক ইসরায়েলি প্রাণ হারান। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।